ফিকশন হান্টের সমস্ত গল্প শুনতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না সমস্ত গল্পের নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। নমস্কার, আমি সায়ন্তন, আপনারা শুনছেন ফিকশন হান্ট। আজ ফিকশন হান্টে আপনারা শুনবেন লেখিকা ইশিকা হাজরার কলম থেকে একটি ভিন্ন স্বাদের ভয়ের গল্প, গহন আধারে। আজকের গল্প পাঠ ও গল্পের সূত্রধার আমি সায়ন্তন। শুনতে থাকুন আজকের ফিকশন হান্টের বিশেষ নিবেদন, ইশিকা হাজরার কলম থেকে গহন আধারে। দেবদারু আর বড় বড় নারকেল গাছে ঘেরা বাড়ির পেছনে এই বাঁধানো বড় পুকুরটা তাতাইয়ের বড্ড পছন্দের। বিশেষ করে ভর দুপুরের অলস বেলায় সকলে যখন জীবন থেকে ছোট্ট একটা বিরতি নিয়ে ভাত ঘুম দেওয়ার জন্য বিছানায় একটু আশ্রয় নেয়, ঠিক তখনই শান্ত নিরিবিলি পরিবেশে নিজেকে বিলীন করে দিতে তাতাই এই পুকুর পাড়ে হাজির হয়। দুপুরের এই সময়টায় এখানে এলেই কেমন একটা ঝিমুনি ভাব সারা শরীর জুড়ে ছড়িয়ে পড়ে বিদ্যুৎ তরঙ্গের মতো। ওখানের সব গাছগুলো যেন নিজেদের জড়তা ত্যাগ করে গুটি গুটি পায়ে ওর দিকে এগিয়ে এসে নিজেদের কান পেতে দেয় ওর কথাগুলো মন দিয়ে শোনার জন্য। ধীর গতিতে বাতাস বয়ে যাওয়ার সময় শনশন শব্দে গানও শুনিয়ে যায় ওকে। এছাড়া পুকুরের জলটাও মাঝে মাঝে কেঁপে ওঠে, নিজের প্রাণের অস্তিত্বটুকু জানিয়ে দিতে ভোলে না। তবে প্রকৃতির এই সাংকেতিক ভাষা সকলের বোধগম্য হওয়ার বিষয় নয়। কেবল যাদের মনের মধ্যে প্রকৃতির ওপর অগাধ ভালোবাসা রয়েছে তাদের কানেই এই ভাষা বারবার পৌঁছে যায়। এই যেমন তাতাই মানুষের সাথেও যত বেশি না মন খুলে কথা বলতে পারে, তার থেকে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে প্রকৃতির মাঝে। তাই তো কাজের মাঝেই ছুটি পেলেই চলে আসে কলকাতা থেকে ৮০ কিলোমিটার দূরত্বে ইছামতি নদীর তীরে এই মামার বাড়ি টাকি শহরে। ওর মামার বাড়ি অবশ্য নদী থেকে হাঁটা পথে ১০ মিনিটের দূরত্ব। তবে এখানের প্রকৃতি বড় শান্ত আর মনোরম। এক কথায় তাতাইয়ের কাছে কলকাতার কোলাহল থেকে বেরিয়ে এসে এক টুকরো কল্পনার রাজ্য এই জায়গাটা। সেই ছোটবেলা থেকে স্কুলে ক্লাস চলাকালীন কতবার যে ও আনমনে জানলার ফাঁক দিয়ে আকাশের দিকে তাকিয়ে থাকতে থাকতে নিজের এই কল্পনার দেশে পাড়ি দিয়েছে তার ঠিক নেই। অবশ্য এই কল্পনা বিলাসিতার জন্য স্যার ম্যামদের থেকে বকুনিও কম শোনেনিও। ওর স্কুল কলেজের বন্ধুরাও কম হাসি মজা করেনি ওকে নিয়ে। অনেকে তো এটাও বলে খ্যাপাতো যে আধুনিক যুগের রবীন্দ্রনাথ হবে তাতাই। বন্ধুদের এইসব হাসি ঠাট্টা সবটা শুনলেও খুব একটা গায়ে মাখত নাও, শুধু মুচকি হাসি হেসে এড়িয়ে যেত ওদের। এইসব ভাবতে ভাবতে তাতাই দেখল কয়েকটা হাঁস পরপর একের পর এক লাইন দিয়ে সাঁতরে ঘাটের ওপারে গিয়ে উঠছে। দৃশ্যটা দেখে নিজের মনের অজান্তে মুচকি হেসে ফেলল। ঠিক এরকমভাবেই ওরা সব ভাই বোনরা মিলে ছোটবেলায় একজনের পেছনে আর একজন দাঁড়িয়ে ট্রেন লাইন খেলত। ছোটবেলার দিনগুলো ভারী মজার ছিল। ও, টুবাই, মিনি আর পাশের বাড়ির মিঠাই, সুমন, ৫ জনে সারাক্ষণ এক রকমভাবে একজোট হয়ে খেলাধুলো করত। টুবাই আর মিনি ওর ছোট কাকুর ছেলে মেয়ে। টুবাই আর ও সমবয়সী হলেও মিনি ওদের থেকে বছর ৪ ছোট। টুবাই আর তাতাই সমবয়সী হওয়া সত্ত্বেও পড়াশোনা থেকে খেলাধুলো যে কোনো কাজে টুবাই এগিয়ে থাকায় ওর বাবা মা যে কি প্রচণ্ড বকাঝকা করত সে কথাই ২৪ বছর বয়সে এসেও ভোলেনি। ক্লাস 5-এর একটা কথা ভাবলে ওর মনটা এখনও কেমন কালো মেঘের মতো গুমড়ে ওঠে। টুবাই আর তাতাই একই ক্লাসে হওয়ায় স্যার ম্যামেরাও মাঝে মাঝে ওদের দুই ভাইয়ের মাঝে সব দিক দিয়ে কতখানি পার্থক্য রয়েছে সেটা বুঝিয়ে দিতেন। টুবাই লেখাপড়ায় যতটা আগ্রহী ছিল, তাতাই ছিল ততটাই অন্যমনস্ক। বইয়ের দিকে চোখ মেলে তাকালেই ওর যেন বারবার মনে হতো কেউ যেন শব্দগুলোকে জোর করে বন্দি করে রেখেছে বইয়ের পাতায়। শব্দগুলো যেন বইয়ের পাতা থেকে মুক্তি পেতে চায় খোলা আকাশের নিচে। আর এই কথাটাই ক্লাসের ম্যামের সামনে বলায় ক্লাস শুদ্ধ সকলে হেসে উঠেছিল। আর তারপর ক্লাস টিচার ওর বাবা মাকে ওর বিষয়ে সমস্ত কথাগুলো জানাতে ওর মা যে পরিমাণে ওকে মারধর করে অন্ধকার চিলেকোঠার ঘরে না খাইয়ে সারাটা রাত আটকে রেখেছিল সেটা ভাবলে এখনও শিউরে ওঠে।
অবশ্য এখন আর ওই অন্ধকারকে ভয় পায় না ও, বরং ওই অন্ধকারের মধ্যেই তো সে। দাদু ভাই, ও দাদু ভাই, কোথায় গেলে তুমি? শুনতে পাচ্ছ? তাতাই নিজের ভাবনার মাঝে দিদার গলা শুনে পেছন ফিরে তাকালো। সাদা লাল শাড়ি পরিহিতা গোলগাল মুখশ্রীর একজন বৃদ্ধা এসে দাঁড়িয়েছেন ওর পেছনে। ওনার মাথা ভর্তি পাকা চুলের মাঝে সিঁথিতে জলজল করছে লাল সিঁদুর। মুখে বয়সের বর্লি রেখা জানিয়ে দিচ্ছে ওনার জীবন অভিজ্ঞতার কথা। উনি তাতাইয়ের দিদা সুষমা দেবী। উনি তাতাইয়ের দিকে তাকিয়ে উদ্বিগ্ন কণ্ঠে বললেন, কি হলো দাদু ভাই? এতক্ষণ ধরে ডাকছি, শুনতে পাচ্ছ না নাকি? নাকি এই বুড়ো বয়সেও বুড়িটাকে হয়রানি করতে চাইছো তুমি শুনি? তাতাই সামান্য হেসে ওনার একটা হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, হয়রানি? তুমি শুধু শুধু চিন্তা করো বুড়ি। আমি কি এখনও ছোট আছি নাকি যে হারিয়ে যাব? তাছাড়া দুপুরে ঘুম আসছিল না, তাই এখানে এসে বসেছিলাম। জানো দিদা, এই ঘাট, গাছপালা, আকাশ, বাতাস আমার অনেক কাছের। ওরা আমার ভাষা বোঝে, আমায় ভালোবাসে। আর তাছাড়াও। কথাটা বলতে গিয়েও থেমে যায় তাতাই। মনে হয় কেউ ওর কাঁধটা শক্ত করে চেপে ধরেছে। ঠিক যতবারই ওর কথা সবার কাছে বলতে গেছে, ততবারই দুটো হাত ওকে একইভাবে জড়িয়ে ধরে থামিয়ে দিয়েছে। সে শুধু অন্ধকারে অদৃশ্য হয়েই থাকতে চায়। সুষমা দেবী ওর দিকে খানিক সন্দেহ আর খানিক বিহ্বল দৃষ্টিতে তাকাতে ও ব্যাপারটা সামলে নিয়ে বলল, এসব ছাড়ো, আগে বলো তো, নিজের ভাত ঘুম ছেড়ে এত হন্তদন্ত হয়ে আমার কাছে এসেছো কেন? সুষমা দেবী ওর পাশে বসতে বসতে বললেন, কেন আসতে পারি না তোমার কাছে? না, আসতেই পারো, কিন্তু তোমার মুখ দেখে এখন মনে হচ্ছে না তুমি আমার সাথে কথা বলতে বা গল্প করতে এসেছো। সত্যি করে বলো তো, কি হয়েছে? সুষমা দেবী আমতা আমতা করে বললেন, তোমার বাবা ফোন করেছিলেন, বললেন যত সম্ভব তাড়াতাড়ি তোমায় বাড়িতে ফিরে যেতে। ওনার নাকি একা একা ওই বাড়িতে একটুও ভালো লাগছে না। কথাগুলো শুনতেই কিছুক্ষণ আগের হাসি মিলিয়ে গিয়ে তাতাইয়ের মুখে এক গাম্ভীর্য ফুটে ওঠার সাথে সাথে শক্ত হয়ে উঠল ওর চোয়ালখানা। ও ধীর গলায় বলল, ওনাকে বলে দিও আমি অফিস থেকে সপ্তাহখানেকের ছুটি নিয়ে এসেছি, তাই এই মুহূর্তে আমি কটা দিন তোমার সাথেই থাকবো। আর এই কথাটা তুমি ওনাকে স্পষ্টভাবে জানিয়ে দিও। কথাগুলো বলেই আর এক মুহূর্ত ওখানে না দাঁড়িয়ে থেকে সুষমা দেবীকে পেছনে ফেলে রেখে এক দৌড়ে খিড়কির দরজা পেরিয়ে পুরনো আমলের ঘোরানো সিঁড়ি দিয়ে তরতরিয়ে উঠে কালো সাদা মার্বেল বেছানো লম্বা দালান পেরিয়ে দোতলার দক্ষিণের একটা ঘরে প্রবেশ করল। তারপর ঘরের বড় বড় কাঠের দরজা দুটো ঝনাত করে বন্ধ করে দিয়ে বিছানার ওপর চিত হয়ে শুয়ে পড়ল। ওর চোখ দুটো ছাদের কড়িকাঠের ওপর স্থির, দুই চোখ বেয়ে গড়িয়ে পড়ছে বিন্দু বিন্দু জলের ফোঁটা। এমন সময় অনুভব করল দুটো নরম হাত ওর মাথায় ধীরে ধীরে স্পর্শ করে যাচ্ছে। তাতাই নিজের শরীরটাকে আরও একটু গুটিয়ে নিয়ে সেই স্পর্শ অনুভব করতে লাগলো। সেই সাথে ডুব দিল ওর ফেলে আসা অতীতের পাতায়। সেদিন অন্ধকার ঘরে হাজারবার আর্তনাদ করেও বাবা মায়ের কঠিন মনকে একটুও গলাতে পারেনিও। অন্ধকারের কালো একটু একটু করে যখন ওকে সম্পূর্ণভাবে গ্রাস করে নিয়েছিল, ঠিক সেই মুহূর্তে কাঁদতে কাঁদতে প্রচণ্ড ভয় আতঙ্কে কখন যে জ্ঞান হারিয়ে ফেলেছিল সেটাও ঠিক মনে নেই। যখন জ্ঞান ফিরেছিল তখন চোখ খুলতেই দেখেছিল বাবা মায়ের থমথমে আর কান্নারত মুখ। তবে ওদের কান্নারত মুখ দেখে আরও ভয়ে কুঁকড়ে উঠেছিল। ভেবেছিল আবারও অন্ধকার ঘরে আটকে রাখবে ওকে। সেই ভয় কাটাতে অনেকটা সময় লেগেছিল ওর, আর সেই সময়টা ওর দাদু দিদার কাছে এই বাড়িতেই কেটেছে তাতাইয়ের।
দাদু দিদার স্নেহ, আদর আর ভালোবাসায় সেই অন্ধকারের ভয়, মা বাবার সেই অকথ্য শাসন সবটাই অনেকটা আবছা হয়ে উঠেছিল ওর কাছে। দাদু দিদা ছাড়াও বাড়ির পেছনের গাছপালা, বাঁধানো ঘাট, নাম না জানা পাখি, বলতে গেলে এখানের এই পুরো প্রকৃতির সাথে বেশ সখ্যতা গড়ে উঠেছিল ওর। তাছাড়া ওর একান্ত কাছের বন্ধুটির সাথেও তো এখানে এসেই বন্ধুত্ব হয়েছিল। ওই তো ওকে আগলে রেখেছে এতগুলো দিন। কথাটা ভেবে মুচকি হেসে উঠল। সাথে সাথে ওর কপালে আঙুলের স্পর্শগুলো আরও গাঢ় হয়ে উঠল। চোখ বন্ধ করতেই টুবাইয়ের মুখটা ভেসে উঠল। সেই ঘটনার পর যখন এখানে দিন কাটাচ্ছিল, তখন গরমের ছুটিতে টুবাইও কটা দিন ওর সাথে কাটানোর জন্য এখানে এসেছিল। প্রথমটা বড্ড রাগ হয়েছিল, ওর জন্যই তো ওকে বাবা মা ওরকম শাস্তি দিয়েছিল। স্যার ম্যামেরা ওর সাথে তুলনা করে সারাক্ষণ ওকে বকা দেয়। হঠাৎ করেই ওর ছোট্ট মনে নাড়া দিয়ে উঠল, যদি টুবাই বলে কোনো মানুষই এই পৃথিবীতে না থাকে, তাহলে তো ওকে এত বকুনি খেতে হবে না, আর না কেউ টুবাইয়ের সাথে ওকে তুলনা করতে পারবে। কথাটা মাথায় আসতেই একটা বাঁশির শব্দ পেয়ে চমকে উঠল তাতাই। আর তারপরেই দাদু দিদার কয়েকজন পাড়াপড়শির চিৎকারে নিজের ঘর থেকে বেরিয়ে বাড়ির পেছনে বাঁধানো ঘাটের দিকে ছুটল। সকলের চিৎকারও ওই দিক থেকেই ভেসে আসছে। এমন ভর দুপুরে সকলের এমন হট্টগোলের কারণ খুঁজে পেল না তাতাই। ঘাটের পাড়ে এসে দেখতে পেল ওর দিদা মাটিতে বসে কিছু একটা কোলে নিয়ে বিলাপ করছে। দাদু চিন্তিত মুখে পাশের একজনের সাথে কথা বলছেন, আর অনেকগুলো মানুষ ওর দিদাকে ঘিরে রেখে নিজেদের মধ্যে গম্ভীর হয়ে আলোচনা করছে। অতগুলো মানুষের ভিড় থাকায় দিদার কোলে কি বা কে আছে বুঝতে পারল না তাতাই। তাই সেটা দেখার জন্য ভিড় ঠেলে দিদার কাছে এগিয়ে গিয়ে সামনের দৃশ্য দেখে থমকে দাঁড়ালো। দিদার কোলে জড় পদার্থের মতো পড়ে রয়েছে টুবাইয়ের দেহটা। ওর সারা শরীর জলে ভিজে জবজব করছে, চোখ দুটো মরা মাছের মতো চেয়ে রয়েছে অনির্দিষ্ট দিকে। এক হাতে শক্ত করে ধরা একটা গুলি। এই গুলিটাই তো সকাল থেকে হন্যে হয়ে খুঁজছিল তাতাই। বাড়ির সবাইকে, এমনকি টুবাইকেও জিজ্ঞেস করেছিল যে ওর গুলিটা দেখেছে কিনা। তখন টুবাই পরিষ্কার জানিয়ে দিয়েছিল কোনো গুলিই ও দেখেনি। তাতাই ধীর পায়ে এগিয়ে গিয়ে ওর মুঠো থেকে গুলিটা বের করে নিজের পকেটে পুরে স্থির হয়ে ওখানেই দাঁড়িয়ে থাকে। টুবাইয়ের অপঘাতে মৃত্যুর পর ওর বাবা মা আর কিছুতেই নিজের ছেলেকে এখানে একা রেখে যেতে চায়নি। খানিকটা জোর করেই ওকে নিয়ে গিয়েছিল ওদের সাথে করে। এরপর ওর জীবনে অনেক পরিবর্তন এসেছে। কি রে ভাই, ওই আমাদের সাথে করে এখানে নিয়ে এসে এখন দিব্যি বিছানায় পড়ে পড়ে ঘুমাচ্ছিস? হ্যাঁ, এইসব চলবে না কিন্তু, আগে বলে দিচ্ছি। এখানে এসেছি যখন তখন চারপাশটা ঘুরে একটু দেখবো না? তা আজকে যাবি কোথায় বল? ইছামতি নদী, গোলপাতার জঙ্গল, কুলেশ্বরী কালীবাড়ি, রায়চৌধুরী জমিদার বাড়ি, নাকি জোড়া মন্দিরে? আর প্লিজ এই এক্সকিউজটা দিস না যে তোর শরীর ক্লান্ত, কারণ কাল রাতে পৌঁছেই তুই আজ দুপুর 12টা পর্যন্ত ঘুমিয়েছিস। এই অয়ন, তুইও বল না একটু। এসে থেকে আমার পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোনের ভেতরে কি অত গুতিয়ে চলেছিস বলতো? এই অয়ন। আকাশের চেঁচামেচিতে তাতাই অতীতের পাতা থেকে বর্তমানের অবস্থায় ফিরে এসে বিরক্ত স্বরে ধমক দিয়ে বলল, থাম আকাশ, এরকম হাইপার হয়ে যাচ্ছিস কেন? আমি কি একবারও বলেছি যে তোদের ঘুরতে নিয়ে যাব না? আরে বাবা, এখানে তোদের সাথে করে এনেছি শহরটা ঘুরে দেখানোর জন্যই। তাতাই নিজের জীবনে স্কুল কলেজে যতগুলো মানুষের সাথে পরিচিত হয়েছে, তাদের মধ্যে শুধুমাত্র আকাশ আর অয়ন ওর কাছের বন্ধু হয়ে উঠেছে। ওরা কোনোদিনই তাকে নিয়ে হাসাহাসি করেনি বা মজার খোরাক বানায়নি, বরং ওকে বুঝতে চেষ্টা করেছে। তাই তো কলেজের শেষে তিনজনের কর্মক্ষেত্র আলাদা হয়ে যাওয়ার পরও এখনও পর্যন্ত নিজেদের মধ্যে যোগাযোগ রেখেছে। নিজেদের মধ্যে একসাথে সময় কাটানোর জন্য অনেক দিন ধরে সুযোগ খুঁজতে খুঁজতে অবশেষে এই মাসে তিনজনে একই সাথে ছুটি নিয়ে চলে এসেছে তাতাইয়ের মামার বাড়ি। তাতাইয়ের মুখে অনেক শুনেছে এই টাকি শহরটাকে নিয়ে। এছাড়া কয়েকদিন আগে নিজের মাকে হারিয়ে বড় মুষড়ে পড়েছে তাতাই।
ও নিজের মুখে কিছু না বললেও আকাশ আর অয়ন সেটা ঠিকই বুঝতে পেরেছে। এমনিতে তাতাই খুব বেশি কারোর সাথে কথা বলে না, সবসময় নিজের মনেই বকে চলে। ওর মা মারা যাওয়ার পর থেকে ব্যাপারটা আরও বেশি বেড়েছে, তাই তাতাইয়ের মনটা ভালো করার জন্য আরও এখানে আসা। ওরা জানে যে তাতাই বরাবরই প্রকৃতিপ্রেমী। তাছাড়া কাল রাতেও তো অয়নের ঘুমের মাঝে বাথরুমে যাওয়ার সময় শুনেছে তাতাই অন্ধকারে বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কারোর সাথে একটা কথা বলছে। অয়ন ব্যাপারটা দেখার জন্য বারান্দায় এগিয়ে গিয়ে দেখে তাতাই নিজের মনেই হেসে চলেছে আর অদৃশ্য কারোর সাথে কথা বলছে। ও কয়েকবার ডাক দিতে তাতাই স্বাভাবিকভাবেই ওর সাথে 2-4টে কথা বলে নিজের মতো ঘুমিয়ে গিয়েছিল, যেন কোথাও কিছুই হয়নি এমন ভাব। কিন্তু অয়নের মনে কেমন একটা খটকা লাগে। কথাটা সে আকাশকেও জানিয়েছে। আকাশ সবটা শুনে ওকে বলেছে এসব নিয়ে পরে কথা বলবে। এই শোন না, আজ বেশি দূরে কোথাও যাব না, শুধু ওই ইছামতি নদীর তীরেই ঘুরে আসব। বাকি জায়গাগুলো কাল পরশু কভার করে নেব, তাহলেই হবে বুঝলি। এই নে নে, আর বেশি দেরি করিস না, সন্ধে হয়ে গেলে আবার নৌকা ভ্রমণ হবে না। অয়নের কথায় সম্মতি জানিয়ে তিনজনে তৈরি হয়ে বেরিয়ে পড়ল ইছামতি নদীর তীরে। বিকেলের এই সময়টায় সূর্যের তাপ কমে এসে নরম লালচে আভা ছড়িয়ে দিয়েছে আকাশ জুড়ে। মৃদু বাতাস বয়ে যাচ্ছে। ঠান্ডা গরমের মাঝামাঝি এই সময়টায় বেশ লাগে তাতাইয়ের। নদীর তীরে পৌঁছে একটা ছোট নৌকো দেখে তিনজনে চেপে বসে নৌকো বিলাসের জন্য। মাঝি নদীতে নৌকো ভাসিয়ে দিতেই তিনজনে মুগ্ধ চোখে তাকিয়ে থাকে সেই দিকে। ভারত আর বাংলাদেশের মাঝ বরাবর বয়ে চলেছে এই নদী। ইছামতি নদীর ওপরে ভেসে চলেছে অনেক ছোট ছোট নৌকো। সেগুলোতে সব ভারতের পতাকা লাগানো আছে, আর নদীর অন্যদিকেও ভেসে রয়েছে অনেক নৌকো, সেগুলোতে রয়েছে বাংলাদেশের পতাকা। তিনজনে নিঃশব্দে প্রকৃতির অপূর্ব সৌন্দর্য লক্ষ্য করছে। এমন সময় অয়ন বলল, বুঝলি তাতাই, তোর আমাদের সাথে না এসে রিমিকে নিয়ে এখানে আসা উচিত ছিল। দুজনে বেশ অনেকটা সময় কাটাতে পারতিস, একসাথে নৌকা বিলাস করতে পারতিস। আমার তো আর এ জন্মে ভাগ্যে কেউ জুটলো না। যদি বাবা মায়ের আশীর্বাদে বিয়ে হয় তাহলে তাকে নিয়ে এখানেই ঘুরতে আসবো বুঝলি। তুইও কিন্তু রিমিকে নিয়ে এখানে আসিস। অয়নের কথার মাঝে আকাশ ধমক দিয়ে বলল, অয়ন, কি হচ্ছে এটা? কি সারাক্ষণ এত বাজে কথা কেন বলিস? হ্যাঁ? অয়ন কাঁচুমাচু মুখ করে বলল, আমি আবার কি বললাম? চুপ করবি একটু। তাতাই ওদের মাঝে আনমনে বলল, আকাশ, ওকে ওরকম করে ধমকাচ্ছিস কেন তুই? আর অয়ন, তোর কথা কোনোদিনও আর সত্যি হবে না বুঝলি। অয়ন অবাক হয়ে বলল, মানে রিমির সাথে আমার সম্পর্কটা আর নেই বুঝলি। ওর মতে আমার মতো একজনের সাথে থাকা যায় না। আমি নাকি ওকে ঠকিয়েছি। ছাড়ে সব, যা হওয়া তা হয়ে গেছে। এখন ঘুরতে এসেছিস, মজা কর বুঝলি। সে না হয় বুঝলাম, কিন্তু কাল রাতে কার সঙ্গে কথা বলছিলিস তুই? তাতাই মুচকি হেসে নিজের পকেট থেকে শুকনো বোগেনবেলিয়া বের করে বলল, আমার কাছের একজনের সাথে। অয়ন অবাক হয়ে বলল, কই, আমি তো কাউকে দেখতে পাইনি। ওকে দেখার মতো চোখ সবার নেই। এখনও ও আমাদের সামনেই বসে আছে, ওই যে নৌকার একদম শেষ প্রান্তে। তাতাইয়ের কথা শুনে দুজনেই চমকে উঠে সেদিকে তাকাতে দেখল সেদিকে মাঝি ছাড়া আর কেউ নেই। দুজনে একে অপরের মুখের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল কিছুক্ষণ। সন্ধে কিছুটা পর তিনজনে বাড়ি ফিরে এলে সুষমা দেবী তিনজনকেই চার মুড়ি দিতেই তিনজনে ছাদে উঠে কলেজ জীবনের স্মৃতি রোমন্থন করতে লাগলো। হ্যাঁ রে, তোদের দেবুর কথা মনে আছে? কলেজের ইউনিয়নের হেড ছিল, সারাক্ষণ মাতব্বরগিরি করে বেড়াতো। হ্যাঁ হ্যাঁ, ওকে মনে থাকবে না আবার? কলেজের প্রথম দিনই আমাদের ক্লাস নিয়ে একদম যা তা অবস্থা করেছিল, আর আমাদের তাতাইকে একদম শান্ত পেয়ে তো আরও বেশি ভয় দেখিয়েছিল। উফ, কি ডেঞ্জারাস ছেলে মাইরি। ঠিক, কিন্তু ওর মৃত্যুটা মনে আছে তোদের? মনে থাকবে না আবার? কলেজের বাথরুমে ওর উলঙ্গ রক্তাক্ত দেহটা উল্টানো ছিল কুলোর মতন, মুখটা হাঁ করা।
চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট। বাপরে বাপ, সে কি ভয়ঙ্কর দৃশ্য! এখনো ভাবলে গা শিউরে ওঠে। কিন্তু কলেজের মধ্যে কে ওকে অমনভাবে খুন করলো বলতো? কে আর হবে, কলেজেরই কেউ একটা হবে নিশ্চয়ই, না হলে বাইরে থেকে তো কেউ আর কলেজে এসে ওকে খুন করতো না। তাছাড়া পুলিশ 4 বছর ধরে চিরুনি তল্লাশি করেও এখনো অবধি আসল খুনিকে খুঁজে পায়নি। সিসিটিভি ক্যামেরাতেও কিচ্ছু ধরা পড়েনি। তাতাই এতক্ষণ ধরে উদাস মনে আকাশের দিকে তাকিয়ে সবটা শুনলেও আকাশের শেষ কথায় ধীর গলায় বলল, তোদের কি মনে হয় কে খুন করেছে দেবুদাকে? কি জানি, তবে যেই খুনটা করেছিল সে যে প্রচণ্ড ভয়ঙ্কর সে বিষয়ে সন্দেহ নেই। না হলে ওর সারা শরীরে কাটা ঘায়ের ওপর ওরকম লঙ্কার গুঁড়ো মিশিয়ে দেয়? হ্যাঁ, 4 বছর পুরনো ঘটনার রহস্য উদ্ঘাটন তোরা তো দেখছি এক রাতেই করে দিবি। আচ্ছা এসব বাদ দে, একটা কথা বলতো, তোরা কখনো অন্য জগতের মানুষ, না না মানুষ নয় প্রাণীর সাথে বন্ধুত্ব করেছিস? আকাশ হেসে উঠে বলল, কি পাগল হলি নাকি? হ্যাঁ তাতাই, এই পৃথিবীতে কি মানুষের অভাব পড়েছে নাকি যে একেবারে অন্য জগতের প্রাণীর সঙ্গে বন্ধুত্ব করতে যাব? মানুষের থেকে ওরা বেশি ভালো বন্ধু হয়, বুঝলি? ওদের বন্ধুত্ব এতটা নিখাদ হয় যে ওরা বন্ধুত্বের খাতিরে মানুষের প্রাণ পর্যন্ত নিয়ে নিতে পারে। আর ওরা মানুষের মতো মুখোশ পরে থাকে না, যেটা সত্যি সেটাই সামনে তুলে ধরে। এই দাঁড়া দাঁড়া, তুই কি ভূত প্রেতের সঙ্গে বন্ধুত্ব করবার কথা বলছিস? এই দেখ ভাই, এরকম যদি হয় তাহলে বাবা আমি বন্ধু ছাড়া একাই ভালো আছি। ভূত প্রেতরাই কি শুধু অন্য জগতে হয় নাকি? আমাদের পৃথিবীর বাইরেও এমন অনেক কিছু আছে যা কিছু আমাদের ধরা ছোঁয়ার বাইরে, বুঝলি? তাতাইয়ের কথার মাঝে হঠাৎ লোডশেডিংয়ে বাড়ির সমস্ত আলো নিভে যেতে অয়ন আর আকাশ চমকে উঠলেও তাতাই শান্ত গলায় বলল, হুটোপুটি করিস না, শান্ত হয়ে বসে থাক, সে আসছে। শুনতে পাচ্ছিস বাঁশির শব্দ? চুপ করে কান পেতে শুন, ঠিক বাঁশির সুর শুনতে পাবি। অয়ন আকাশ কিছু না বলে চুপ করে রইল। সত্যি ধীরে ধীরে ভেসে আসতে লাগলো একটা বাঁশির শব্দ, কিন্তু একটু ভালো করে কান পাতলে বোঝা যায় যে শব্দটা ভেসে আসছে সেটাকে বাঁশির সুর বলা চলে না, এরকম অন্য একটা মন খারাপের সুর। সেই সুরে মনের প্রতিটা কোণায় একটু একটু করে বিষাদ নিজের আধিপত্য বিস্তার লাভ করছে ওদের মনে। অয়ন ভয়ে নিজের ঘামে ভেজা হাতটা নিয়ে হাতড়ে হাতড়ে আকাশের হাতটা খামচে ধরল। ক্রমশ বাতাসের গতিও বাড়তে লাগলো। তাতাইয়ের চাপা স্বরে হাসি আর ফিসফিসিয়ে কথা বলার শব্দ, আর সেই সাথে তখনও বেজে চলেছে বাঁশির অন্য রকম সুর। অয়ন আর আকাশ আমতা আমতা করে ওর নাম ধরে বেশ কয়েকবার ডাকলেও কোনো সাড়া পেল না। আকাশ পকেট হাতড়ে নিজের ফোন বের করে কয়েকবার ফ্ল্যাশ লাইট জ্বালানোর চেষ্টা করলো, কিন্তু ফলাফল শূন্য। কোনো কিছুতেই ফোনের আলো জ্বলল না। বেশ কিছুক্ষণ পরে রুদ্ধশ্বাস অবস্থায় সময় কাটানোর পর বাড়ির সমস্ত আলো জ্বলে উঠতে ওরা দেখল তাতাই হাতে একটা বোগেনভিলিয়া ফুল নিয়ে নাড়াচাড়া করছে, আর সেই ফুলের দিকে তাকিয়ে মিটি মিটি হাসছে। ওকে ওরকমভাবে হাসতে দেখে আকাশ রেগে গিয়ে বলল, এসবের কি মানে তাতাই? কি হচ্ছে এসব? আর তুই এই অন্ধকারের মধ্যে কথা বলছিসই বা কার সাথে? আর এই ফুলটা তুই কোথায় পেলি? হ্যাঁ, কিছুক্ষণ আগে পর্যন্ত তো তোর কাছে শুকনো ফুল ছিল, তাহলে এইটা কি করে? আকাশের কথা শুনে খিলখিলিয়ে হেসে উঠল তাতাই। তারপর ওদের দিকে তাকিয়ে বলল, ও যখন যখন আসে আমার জন্য ফুল নিয়ে আসে। ও জানে আমি ফুল কতটা ভালোবাসি। তবে এখানে বসে থাকাটা আর ঠিক হবে না। ওইদিকে তাকিয়ে দেখ, পূর্বের আকাশটাই কালো মেঘ ছেয়ে গেছে। হয়তো আর কিছুক্ষণের মধ্যেই মুষলধারে বৃষ্টি নেমে আসবে। যদি তোরা ভিজতে চাস তাহলে এখানে বসে থাকতে পারি, না হলে আমার সাথে নিচে নেমে চল। তাতাইয়ের কথায় আর দ্বিরুক্তি না করে ওর পেছন পেছন নেমে এলো ওরা দুজনে। রাতে খাবার সেরে তিনজনে বাক্যব্যয় না করে নিজের মতো শুয়ে পড়ল। কাল এক বিছানায় তিনজনে একসাথে ঘুমোতে একটু অসুবিধে হওয়ায়
ওদের দুজনকে একসাথে শুতে বলে তাতাই আজ একা শুয়েছে। আকাশ, তোর কি মনে হয় বলতো? তাতাই কি সত্যি সত্যি পাগল হয়ে গেছে? না মানে আগের থেকে ওর ব্যবহারগুলো যেন আরো বেশি খাপ ছাড়া। তাছাড়া কাকিমার হঠাৎ মৃত্যুর ধাক্কাটাও হয়তো সামলে উঠতে পারেনি। কিন্তু তখনও এগুলো কি ছিল বলতো? এই আচ্ছা, তাতাইয়ের সঙ্গে সত্যি সত্যি ভূত প্রেতের সম্পর্ক নেই তো? আকাশ নিজের ফোনের দিকে তাকিয়ে টাইপিং করতে করতে বলল, ধের, সমস্ত ইমাজিনেশন, ভোগাস ব্যাপার। জানিস তো তাতাই ছোট থেকেই ওরকম, নিজের মনে কি কি কল্পনা করে ওই জানে। হ্যাঁ, কাকিমা চলে যাওয়ার পর থেকে ছেলেটা আরও বেশি মুষড়ে পড়েছে, ঠিক কথা। কিন্তু সেই থেকে পাল্লা দিয়ে বেড়ে চলেছে ওর কল্পনাগুলো। দেখলি না, তখন ছাদে বসে বসে নিজের মনেই কথা বলছিল। তাছাড়া কী সব অন্য জগতের বন্ধুরা এইসব কথাও বলছে। আরে তুই বল না, এসব কি সত্যি হয়? না, হয় না তো। তাহলে ফুলগুলো? বিকালে না হয় বুঝলাম যে ও আগে থেকেই ফুলটা পকেটে রেখে দিয়েছিল, কিন্তু রাতে ওই ফুল কোথা থেকে পেল? আর ওই বাঁশির সুর, ওটাই বা কোথা থেকে আসছিল? আমার তো মনে হয় সত্যি। আকাশ ধমক দিয়ে বলল, আরে কি সব আজগুবি কথা বলছিস তখন থেকে? হ্যাঁ, আরে বাবা, বাড়ি ফেরার সময় তাতাই নিশ্চয়ই বাড়ির পেছন থেকে ফুলটা তুলে এনেছে। বাড়ির পেছনে তো বোগেনভেলিয়ার গাছ আছেই। আর ওই বাঁশির মতো সুর নিশ্চয়ই তাতাই নিজের ফোনেই চালিয়েছিল। আসলে অন্ধকারে ও আমাদের একটু ভয় দেখাতে চেয়েছিল, আর কিচ্ছু নয়। না রে, আমার কেমন যেন মনে হচ্ছে অশুভ কিছু একটা ঘটতে চলেছে। হয়তো এমন কিছু যা আমরা কোনোদিনও কল্পনাও করতে পারিনি। ওরকম ভয়ঙ্কর কিছু একটা ঘটনা হয়তো ঘটবে। ধুস, তুই বড্ড বেশি ভয় পাচ্ছিস। সবটা তোর মনের ভুল, আর কিচ্ছু না। এসব কিছুই হবে না। আমি তাতাইয়ের দাদু দিদার সঙ্গে কথা বলেছি। ওনারা চান কোনো ভালো ডাক্তারের কাছে তাতাইয়ের চিকিৎসা হোক। দেখবি, সঠিক চিকিৎসা হলে তাতাই একদম সুস্থ হয়ে উঠবে। তুই এখন আর এসব নিয়ে ভেবে রাত জাগিস না বেকার বেকার। আর হ্যাঁ, আমাদের মধ্যে যা কথা হলো সেগুলো ওর কানে তুলিস না যেন, বা আর অন্য কাউকেও যেন বলতে যাস না, বুঝলি? নে, আপাতত চিন্তা সরিয়ে ঘুমা। আমিও ঘুমোতে গেলাম। দুজনের মনে আরো নানান কথা ঘুরলেও মুখে কেউ কিছু না বলে কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়ল। রাত ঠিক কতটা গভীর জানা নেই, কিন্তু হঠাৎ কাঠের জানলায় ঠক ঠক শব্দ শুনে আকাশ ঘুমের মধ্যে এপাশ ওপাশ করে চোখ রগড়াতে রগড়াতে উঠে বসল। ঘরটা পুরো অন্ধকার। অয়নের জন্যই ঘরের ছোট আলোটা জ্বালাতে পারেনি। ঘরে আলো জ্বললে নাকি ওর ঘুম হয় না। ঘড়ির কাঁটায় টিকটিক শব্দটা ঘরের নিস্তব্ধতাকে যেন আরও গাঢ় করে তুলেছে। সেই সাথে ধীরে ধীরে তীক্ষ্ণ হয়ে চলেছে ঠক ঠক শব্দটা। আকাশ একটু নড়ে চড়ে উঠে নিজের মোবাইল খোঁজার চেষ্টা করলো, কিন্তু না। বেশ কিছুক্ষণ খোঁজার পরেও মোবাইলটা পেল না। অগত্যা কোনো রকমে হাতড়ে হাতড়ে একটা অনুমান করে জানলার সামনে এসে দাঁড়াতে একটা বিচ্ছিরি গন্ধ ভেসে এলো ওর নাকে। গন্ধটা কেমন একটা অদ্ভুত, চন্দন আর পোড়া মাংসের সংমিশ্রণে যেমন গন্ধ হতে পারে ঠিক তেমন। কিন্তু এখানে এরকম গন্ধ কোত্থেকে আসছে সেটা ভেবে পেল না আকাশ। তারপর কি মনে হতে নিজের হাতেই জানলায় লাগানো লোহার ছিটকিনিটা শব্দ করে খুলতেই একটু আগের ঠক ঠক শব্দটা থেমে গেল। আকাশ মনে মনে একটু অবাকই হলো বটে। প্রথমে ভাবল এত রাতে হয়তো কাঠঠোকরা পাখি এরকম করছে। পরক্ষণেই নিজের এই উদ্ভট ভাবনার ওপর নিজেই হেসে ফেলল। এত রাতে এখানে কাঠঠোকরা পাখির আগমন বড়ই অস্বাভাবিক। তাই সেই সব চিন্তা বাদ দিয়ে ধীরে ধীরে জানলার পাল্লাটা খুলতে একটা প্রচণ্ড বাতাস ঝাপটা মারল ওর মুখে। বাতাসের ধমকে সহজাত প্রবৃত্তিতে সঙ্গে সঙ্গেই চোখ বন্ধ করে নিল। সেই সাথেই অনুভব করল চোখের ভেতরটা প্রচণ্ড জ্বলছে ওর। জ্বালার তীব্রতা সহ্য করতে না পেরে চোখ বন্ধ করেই গোঙাতে গোঙাতে জানলার গ্রিল ধরে মেঝেতে বসে পড়ে অস্পষ্ট স্বরে ডাকতে লাগলো অয়নকে। সেই ডাক অবশ্য ঘুমন্ত অয়নের কান পর্যন্ত পৌঁছল না। বেশ কিছুক্ষণ চোখ বন্ধ করে
মেঝেতে বসে থেকে ছটফট করতে করতে একসময় একটা মেয়েলি ডাক শুনে থমকে গেল আকাশ। নিজের চোখের জ্বালা ভুলে শান্ত হয়ে বসে ডাকটা শোনার চেষ্টা করল। মেয়েলি গলাটা ওর বড় পরিচিত। আকাশ, দেখো, চোখ খুলে দেখো, আমি এসেছি। দেখো আকাশ। দ্বিতীয়বার একই গলায় ডাকটা শোনার পর নিজের চোখের জ্বালা ভুলে ধর্মর করে উঠে দাঁড়ালো আকাশ। এই গলার স্বরটা ও খুব ভালো করে চেনে, সেখানে কোনো ভুল হওয়ার কথাই নেই। আকাশ কোনো মতে চোখটা খুলে জানলার বাইরে তাকাতে দেখল অন্ধকারের মধ্যে একটা আবছা মেয়েলি অবয়ব দাঁড়িয়ে রয়েছে। তার দৃষ্টি ওর দিকেই। অন্ধকারের মধ্যে মেয়েটার মুখ স্পষ্ট না হলেও ওর চোখের দৃষ্টি খুব ভালো করে চেনা আকাশের। কিন্তু মেয়েটা এত রাতে এখানে একা একা কি করছে, আর ওকে ফোন না করে কেনই বা নিচে একা একা দাঁড়িয়ে রয়েছে সেটা বুঝতে পারল না আকাশ। ওর ভাবনার মাঝেই মেয়েটা আবার বলল, কি হলো আকাশ? শুনতে পাচ্ছ তুমি? কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি। এসো, তাড়াতাড়ি নিচে এসো। আকাশ বাইরের দিকে তাকিয়ে নিজের মুখে টু শব্দ না করে ভাবভঙ্গিমার সাহায্যে মেয়েটাকে একটু অপেক্ষা করতে বলে বিছানার ওপর ঘুমন্ত অয়নের দিকে একবার চোখ বুলিয়ে নিয়ে অত্যন্ত সন্তর্পণে দরজা ঠেলে অন্ধকারের মধ্যে মিলিয়ে গেল। সেই সাথে দালানের বড় থামের পেছন থেকেও একটা ছায়ামূর্তি নিঃশব্দে সরে গেল। অন্ধকারের মধ্যে আকাশ ছায়ামূর্তির সামনে এসে দাঁড়াতেই সেই অদ্ভুত চন্দন পোড়া আর মাংসের গন্ধটা আকাশের নাকে আরও বেশি করে ধাক্কা মারল। ও এদিক ওদিক তাকিয়ে গন্ধের উৎস বোঝার চেষ্টা করতে সেই ছায়ামূর্তি এগিয়ে এসে আকাশের হাত দুটো নিজের হাতের মুঠোয় ধরতে চমকে উঠল। ওর সামনে দাঁড়ানো মেয়েটার হাত বরফের মতো ঠান্ডা আর শক্ত। আকাশ কিছু বলতে যাবে তার আগেই সেই হাতের বন্ধন আরও দৃঢ় হয়ে উঠল। ওর মুখের দিকে তাকিয়ে নারী মূর্তিটি খিলখিলিয়ে হেসে উঠে নিঃশব্দে কালো অন্ধকার ছায়া ঘেরা পথ ধরে এগিয়ে চলল বাড়ির পেছনের দিকে। আকাশও বিনা বাক্যব্যয়ে তন্দ্রাচ্ছন্ন হয়ে সেই নারী মূর্তির পায়ে পা মিলিয়ে এগিয়ে চলল সামনের দিকে। নিকষ কালো অন্ধকারে চাঁদের আলোয় চারপাশে সবটাই কেমন ধোঁয়া ধোঁয়া। শান্ত পরিবেশের নিস্তব্ধতা ভেঙে মাঝে মাঝে ভেসে আসছে একঘেয়ে সুরে ঝিঁঝি পোকাদের কলতান। আকাশ আধবোজা চোখে সামনের দিকে তাকিয়ে কয়েকবার বিড়বিড় করে কিছু বলার চেষ্টা করল। ওর অস্পষ্ট কথাগুলো শুনে মেয়েটা বলল, কথা বলো না এখন, সবার অসুবিধা হবে। ওদের এখন নিজেদের মতো থাকতে দাও। এই রাতের অন্ধকারটুকুই তো ওদের নিজেদের একান্ত সময়। এই সময়টাতেই তো ওরা গল্প করে, নিজেদের এই পরিবেশে মেলে ধরে। তার মাঝে হঠাৎ এরকম আগন্তুকদের অযাচিত আগমন ওরা একেবারেই বরদাস্ত করে না। কিন্তু তোমার উপর ওরা রাগ করবে না। তুমি তো আর কয়েকটা মুহূর্ত পর থেকেই ওদের একজন হয়ে উঠবে। তোমাকে ওদের জগতে নিয়ে যাওয়ার জন্য ওরাও ভারী উৎসুক হয়ে পড়েছে। জানো, ওরা কিন্তু কেউ মুখোশ পরে থাকে না। ওদের কাছে যেটা সত্যি সেটা সবটুকু স্বচ্ছ জলের মতো সত্যি, কিন্তু যেটা মিথ্যে সেটা ওই অন্ধকারের রাতের মতোই কালো, কোথাও কিচ্ছু লুকিয়ে রাখার মতো নেই। কথা বলো না, শুধু কান পেতে শোনো। ওরা তোমার জন্যই অপেক্ষা করছে ওদের জগতে। নারী মূর্তির কথার মাঝেই অন্ধকারের মধ্যে আচমকা ইটের টুকরোতে ধাক্কা খেয়ে ব্যথায় সামান্য সামনের দিকে ঝুঁকে পড়ল আকাশ। কিছুক্ষণ আগের তন্দ্রাভাবটাও ততক্ষণে কেটে গেছে। নারীটি নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে রইল।
তার স্থির দৃষ্টি যেন ওর ওপরেই। কয়েক মিনিটের মধ্যে আকাশ নিজেকে সামলে উঠতেই চোখ পড়ল সেই মেয়েটার দিকে। এতক্ষণ ঘোরের মধ্যে যেই সঙ্গিনীর সঙ্গ তার কাছে ফুরফুরে বাতাসের মতো মনে হচ্ছিল, এখন সেই সঙ্গিনীর দিকে তাকাতে তার বুকের ভেতরে আতঙ্কের তরঙ্গ বয়ে গেল। চাঁদের মৃদু আলোয় মেয়েটার মুখ স্পষ্ট, তবে সেই মুখে চোখ, নাক, কান, ঠোঁট কোনো কিছুরই অস্তিত্ব নেই। ঠিক একজন শিল্পী তার ক্যানভাসে কোনো মানুষের মুখ ফুটিয়ে তোলার আগে শুধু হালকা রঙের প্রলেপ বুলিয়ে রাখে, ঠিক সেই রকমই তার মুখটা। তার দেহ জুড়ে বেরিয়েছে শুকনো ডালপালার মতো কিছু শিকড় বাকড়। আকাশ ভয় আমতা আমতা করে পেছন ফিরতে বুঝতে পারল এখানে আর তারা দুজন নেই। তাদের ঘিরে দাঁড়িয়েছে আরও বহু প্রাণী, অদ্ভুত তাদের আকৃতি আর রূপ। ওদের মুখ, চোখ, নাক, ঠোঁট কিছুরই অস্তিত্ব নেই। তারা যে কেউ পৃথিবীর মানব জাতির অন্তর্ভুক্ত নয় সেটা তাদের অবয়বেই স্পষ্ট। আকাশ ভীত চোখে চারপাশটায় চোখ বুলিয়ে দেখে নিল ও দাঁড়িয়ে রয়েছে তাতাইয়ের মামার বাড়ির পেছনের বোগেনভিলিয়া গাছ দিয়ে ঘেরা সেই পরিত্যক্ত কুয়োর সামনে। সকালে এসে তাতাইয়ের সাথে এই জায়গাটা ঘুরে গেছে ও। বাড়ির অন্যান্য জায়গার থেকে একটু বেশি শীতল আর অন্যরকম অনুভূতির সঞ্চার হয়। হলুদ, সাদা আর গোলাপি বোগেনভিলিয়া গাছগুলো একে অপরকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে একটা নির্দিষ্ট অবয়বে দাঁড়িয়ে রয়েছে, আর তাতে অসংখ্য ফুলের সমাহারের দৃশ্য দুই চোখে আলাদাই শান্তি এনে দেয়। তবে এখন চাঁদের আলোয় আরও বেশি মায়াবী হয়ে উঠেছে জায়গাটা। কিন্তু সেই সব কিছু ছাপিয়ে অজানা ভয়ের স্রোত বয়ে যাচ্ছে আকাশের বুকের ভেতর। সেই অদ্ভুত প্রাণীগুলোর জাল ছিঁড়ে পালাবার কোনো পথ নেই। সেই সাথে বাতাসটাও ক্রমশ ভারী হয়ে উঠছে। বাতাসের অভাবে দম বন্ধ হয়ে জল থেকে তুলে আনা মাছের মতো ছটফট করতে লাগলো। সেই সাথে অনুভব করলো ওর দেহের ভার ধীরে ধীরে হালকা হয়ে গিয়ে এগিয়ে চলেছে সামনের বোগেনভিলিয়া গাছ দিয়ে ঘেরা ওই পরিত্যক্ত কুয়োর সামনে। ও স্বইচ্ছায় এগিয়ে যাচ্ছে না, বরং কতগুলো শক্ত হাত ওকে শূন্যে তুলে নিয়ে অদ্ভুত এক বাঁশির শব্দ করতে করতে সামনের দিকে এগিয়ে চলেছে। ওর নিজের ওপর আর বিন্দুমাত্র নিয়ন্ত্রণ নেই বললেই চলে। বেশ কয়েকবার পাতকুয়াটা নিয়ে তাতাইয়ের মুখে নানান আজগুবি কথাও শুনেছে, কিন্তু সেই সব নিয়ে তাতাইয়ের নিছক কল্পনা বলেই হেসে উড়িয়ে দিয়েছে ওরা। কিন্তু এই অদ্ভুত প্রাণীগুলো কেন যে তাকে ওই দিকে নিয়ে চলেছে বুঝতে পারল না আকাশ। পুরো ঘটনাটা আকাশ নিজের চোখে দেখলেও মুখে টু শব্দ করতে পারল না। কুয়োর একদম সামনে এসে প্রাণীগুলো স্থির হয়ে দাঁড়ালো। আকাশের মনে হলো ওরা কারোর আদেশের অপেক্ষা করছে। তাছাড়া যেই নারী মূর্তির ডাকে সে এখানে এসেছিল, কয়েক মুহূর্তের মধ্যে সেই মূর্তিটিও এই অদ্ভুত প্রাণীগুলোর দলেই মিশে গেছে। আকাশ বহুবার চিৎকার করে সবাইকে সাহায্যের জন্য ডাকার চেষ্টা করলেও কিন্তু আগের মতো গলা দিয়ে একটাও শব্দ বেরোলো না। এমন সময় স্থির প্রাণীগুলোর মধ্যে কেমন চাঞ্চল্যের সৃষ্টি হলো। আকাশ অত্যন্ত সন্তর্পণে সামনের দিকে তাকিয়ে দেখল ধোঁয়ার কুণ্ডলি জড়িয়ে একটা মানুষ অবয়ব ওর দিকেই এগিয়ে আসছে। আকাশ কয়েকবার চোখ পিটপিট করে সামনের দিকে তাকিয়ে দেখল অবয়বটা আর পাঁচটা সাধারণ মানুষের মতোই। এই অদ্ভুত প্রাণীগুলোর মাঝে একজন মানুষের অবয়বের দেখা পেয়ে খানিকটা জোর পেল। হয়তো ওই মানুষটাই ওকে এই অদ্ভুত প্রাণীগুলোর হাত থেকে বাঁচাতে পারবে। এই আশায় নিজের দুহাত বাড়িয়ে দিল সেই অবয়বের দিকে, কিন্তু অপর প্রান্ত থেকে কোনো প্রতিক্রিয়া এলো না। এদিকে আকাশ জুড়ে কালো মেঘের আড়ালে চাঁদের সামান্য আলোটুকু দমকা হাওয়ায় মোমবাতির মতো নিভে গিয়ে অন্ধকারটা আরও গাঢ় করে তুলেছে। সেই অন্ধকারের মধ্যেই আকাশের মনে হলো ওর সারা শরীরটা সরু সরু শক্ত কিছু দড়ির মতো জিনিস দিয়ে পেঁচিয়ে ধরছে। সময়ের সাথে সাথে সেই প্যাঁচ আরও বেশি করে চেপে ধরল ওর শরীরটাকে। সামান্য নড়ার শক্তিটুকু পেল না ও। শুধু সামনে থাকা ধোঁয়ার কুণ্ডলির মাঝে আবছা অবয়বটাকে দেখার চেষ্টা করলো, কিন্তু অন্ধকারের মধ্যে কোনো কিছুই স্পষ্ট নয়। মিনিটখানেক পর প্রাণের শেষ নিঃশ্বাসটুকু ফেলার সময় আকাশের সামনে থেকে ধোঁয়ার আস্তরণ সরে গিয়ে এগিয়ে এলো মানুষের অবয়ব। আকাশ বিস্ফারিত চোখে তাকিয়ে রইল কয়েক সেকেন্ড।
তারপর ওর শরীর থেকে প্রাণের স্পন্দন মিলিয়ে গিয়ে নিথর দেহটা ঝুপ করে পড়ে গেল কুয়োর শ্যাওলা ধরা জলে। স্থির কালো কুচকুচে জলে কয়েক মুহূর্তের মধ্যে তরঙ্গ সৃষ্টি হয়ে আবারও নেমে এলো স্থিরতা। এবার সেই মনুষ্য অবয়বটা ধীর পায়ে এগিয়ে গিয়ে কুয়োর ধার ঘেঁষে সামান্য ঝুঁকে পড়ে চোখ রাখল অন্ধকার ভরা কুয়োর অতল গহ্বরে। সেই আলোতে কিছুই চোখে পড়ে না, তা সত্ত্বেও একভাবে অনেকক্ষণ ধরে চেয়ে থাকে সেদিকে। তার চারপাশে পাক খেতে থাকে সেই ধোঁয়ার কুণ্ডলিটা, আর অদ্ভুত প্রাণীগুলো এক এক করে অদৃশ্য হয়ে যেতে লাগে বাতাসের মধ্যে। এই তাতাই, ওঠ! এই শুনছিস? আরে আকাশকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। অয়নের ভীত গলায় কথাগুলো শুনে তাতাই ঘুম ঘুম চোখে ওর দিকে তাকিয়ে আবার পরক্ষণেই পাশ ফিরে শুয়ে জড়ানো গলায় বলল, সাত সকালে কি শুরু করলি বলতো? খুঁজে পাওয়া যাচ্ছে না, খুঁজে পাওয়া যাচ্ছে না বলে। আকাশ ছোট বাচ্চা নাকি যে হারিয়ে যাবে? দেখ, চারপাশটা হয়তো ঘুরে দেখছে। আর অতই যখন চিন্তা তখন ফোন করে নিলেই তো পারিস। এখন যা, ঘুমোতে যা। কথাগুলো বলে তাতাই বালিশে মুখ গুঁজে ঘুমোনোর চেষ্টা করলো, কিন্তু অয়ন নাছোড়বান্দা হয়ে বলল, তাতাই, ব্যাপারটা এত সোজা নয়। তুই আগে আমার পুরো কথাটা শোন, তারপরেই বুঝতে পারবি যে সকাল সকাল আমি কেন এরকম করছি। তাছাড়া দাদু দিদা ওরাও নিজেদের মতন খুঁজছে। কিরে, শুনছিস? এই! অয়নের জোড়াজুড়িতে আর শুয়ে থাকতে না পেরে তাতাই উঠে বসে বিরক্ত স্বরে বলল, কি হয়েছে বলতো? সাত সকালে তোদের কি কোনো কাজ নেই? আকাশকে খুঁজে পাওয়া যাচ্ছে না যে বলছিস? ওকে ফোন করছিলিস একবারও? ফোন করেছি, কিন্তু ও তো ফোনটা বাড়িতেই রেখে গেছে। তাছাড়া অয়ন থেমে যেতে তাতাই ওকে ঠেলা দিয়ে বলল, তাছাড়া কি? তাছাড়া কাল রাতে আকাশ যে জামাটা পরেছিল, সেই জামাটা সিঁড়িতে পড়েছিল। পকেটে একটা বোগেনভিলিয়া ফুল আর একটা ফাউন্টেন পেন। অয়ন হাত বাড়িয়ে ফাউন্টেন পেনটা ওর সামনে তুলে ধরতেই চকচকে চোখে তাকিয়ে থাকলো পেনটার দিকে। তারপর ওর হাত থেকে পেনটা নিয়ে অয়নের কথার কোনো ভ্রুক্ষেপ না করে বিছানার পাশে রাখা মাঝারি সাইজের কাঠের বাক্সে অতি যত্নে তুলে রাখল পেনটা। অয়ন ওর ব্যবহারে খানিক অবাক হলেও আকাশের দুশ্চিন্তায় সেই সব দিকে আর বেশি পাত্তা দিল না। একটা গোটা দিন পেরিয়ে গেলেও আকাশের কোনো হদিশ পাওয়া গেল না। তাতাইয়ের দাদু দিদা বিষয়টা নিয়ে বেশ চিন্তিত হয়ে পড়লেন। যতই হোক, আকাশকেও ওনারা তাতাইয়ের মতোই স্নেহ করতেন। হঠাৎ করে এই ছেলেটা কর্পূরের মতো কোথায় উবে গেল বুঝতে পারলেন না ওনারা। পুলিশ এসেও ওদের ভালো রকমভাবে জেরা করে খানা তল্লাশি করে গেছে, কিন্তু আকাশের কোনো খোঁজ পাওয়া যায়নি। আজ সারাটা দিন বাড়িতে কেউ কারোর সাথে সেরকম কোনো কথা বলেনি। সকলেই আকাশের নিখোঁজ হয়ে যাওয়ার ব্যাপারে ভেঙে পড়েছে। বিকেল গড়িয়ে সন্ধে নামবে এই সময়টায় আকাশের পুরোটাই কেউ যেন লাল আবির ছড়িয়ে দিয়েছে বলে মনে হলো অয়নের। আকাশের বুক জুড়ে উড়ে যাচ্ছে কত কত পাখিদের দল। সেই দিকে তাকিয়ে থাকতে থাকতে অয়ন তাতাইকে উদ্দেশ্য করে বলল, আকাশ কি আর ফিরে আসবে না? তাতাই হাতের মধ্যে সেই ফাউন্টেন পেনটা ঘোরাতে ঘোরাতে বলল, কারো যাওয়া বা ফেরা আমাদের হাতে থাকে না, তাই এই কথার সঠিক উত্তর আমি তোকে দিতে পারবো না রে। তবে তবে কি? কিছু না। আচ্ছা, আমাকে একটা কথা বলতো, এই হারিয়ে যাওয়া বা মৃত্যুগুলোর সাথে তোর কিছু যোগ নেই তো? অয়নের কথায় তাতাইয়ের মুখভঙ্গিমার কোনো পরিবর্তন না হলেও হাতে আঙুলের মাঝে ঘোরাতে থাকা পেনটা শক্ত করে চেপে ধরল। তারপর অদ্ভুত এক দৃষ্টি নিয়ে অয়নের দিকে তাকাতে অনুভব করল অদৃশ্য দুটো শক্ত হাত ওর কাঁধটা চেপে ধরল। মুহূর্তের মধ্যে নিজের চোখ মুখের ভাব শান্ত করে উদাসী গলায়ও বলল, হঠাৎ এরকম মনে হলো কেন তোর? দেখ, ভুল বুঝিস না আমাকে। আমি তোকে সেরকমভাবে কিছুই বলতে চাইনি। আসলে দেবুদার মৃত্যুর সময় ওর পাশে একটা শুকনো বোগেনভিলিয়া ছিল, আর আজ আকাশের জামার পকেটেও ছিল। তুই তো নিজেই নিজের কাছে সবসময় একটা করে বোগেনভিলিয়া ফুল রেখে দিস, তাই না চাইতেও সরি, আমি তোকে হার্ট করতে চাইনি। প্লিজ আমার কথাটা এমনি সাধারণভাবেই নিস। আমি তোকে হার্ট করে কিছুই বলতে। বুঝতে পেরেছি তোর কথা,
তবে আমি সত্যি কিছু মনে করিনি। কিন্তু তোর দিক দিয়ে এসব ভাবনা চিন্তা স্বাভাবিক, কিন্তু আমার মতো ভীতু ছেলের পক্ষে এইসব জিনিস কোনো পক্ষেই সম্ভব নয় রে। সরি, আমি সত্যিই তোকে এরকমভাবে বলতে চাইনি, আর কষ্ট দিতেও চাইনি। আসলে এইসব ঘটনার মধ্যে মাথাটা একটুও কাজ করছে না। কি বলতে কি বলে ফেলেছি নিজেই জানি না। তুই প্লিজ আমাকে ক্ষমা করে দিস। তাতাই ঠিক কতটুকু শুনেছে বা না শুনেছে সেই নিয়ে সামান্য সন্দেহ হলো অয়নের, কারণ তাতাই ততক্ষণে আবার নিজের সাথেই কথা বলতে ব্যস্ত হয়ে পড়েছে। তাতাইয়ের এই ব্যবহারে অয়ন আগে থেকেই পরিচিত, কিন্তু এমন দুঃখের সময় তাতাইকে অমন পাগলপোনা দেখে হঠাৎ কঠিন গলায় বলল, তোর কি একটু চিন্তা হচ্ছে না আকাশের জন্য? হচ্ছে তো, কিন্তু সব সময় প্রকাশের ভাষা আমাদের কাছে থাকে না। আচ্ছা, তোর আকাশের জন্য অনেক মন খারাপ লাগছে না? এরকম একটা সুস্থ মানুষ বলা নেই কওয়া নেই কোথায় যে হারিয়ে গেল সেটাই তো বুঝতে পারছি না। কাকিমা কাকু খুব কান্নাকাটি করছিল, আর রিম। শেষের কথাটা বলতে গিয়েও থেমে গেল অয়ন। তারপর থম মেরে বসে রইল ছাদের ধার ঘেঁষে। তাতাই ওর চুপ করে যাওয়া দেখে অয়নের অজান্তে মুচকি হেসে উঠল। তারপর নিজেকে সামলে নিয়ে বলল, বেশি ভাবিস না এসব নিয়ে, সব ঠিক হয়ে যাবে, বুঝলি? এখন নিচে চল, রাতে তোকে এক জায়গায় নিয়ে যাব, ওখানে গেলে ভালো লাগবে তো। অয়ন অবাক হয়ে বলল, রাতে? রাতে কেন? এখনই চল। এখন না, এখন গেলে ওই পরিবেশের সৌন্দর্য ঠিকমতো অনুভব করতে পারবি না। রাতের চাঁদের আলোতেই বেশি ভালো লাগবে। বেশ। রাতে চাঁদের আলোয় আজও বোগেনভিলিয়া ফুলে ঘেরা জায়গাটা দেখে মুগ্ধ হয়ে দাঁড়িয়ে রইল তাতাই। অয়নও সেই দিকে তাকিয়ে অবাক সুরে বলল, এখানে কুয়ো ছিল আগে বলিসনি তো? তবে জায়গাটা বেশ ভালো দেখতে। এদিকটা সেরকম কেউ আসে না নাকি? না, কেউই আসে না, তবে আমার বড় প্রিয় জায়গা। আকাশকেও এনেছিলাম এখানে, ও তোর মতো মুগ্ধ হয়ে চেয়েছিল। তাতাইয়ের কথার মাঝে বাঁশির সুর শুনে খানিক চমকে উঠল অয়ন। আমতা আমতা করে বলল, এই সেদিনের সুরটা নয়? এই কিন্তু এখন কে বাঁশি বাজাচ্ছে? এই তাতাই, হাসছিস কেন? এই আমার কিন্তু ভয় করছে। কথাগুলো বলে আর এক মুহূর্ত দেরি না করে পেছন ফিরে পালাতে যাবে তার আগেই অয়ন দেখল কতগুলো অদ্ভুত শেকড় বাকড়যুক্ত চোখ, নাক, কান, ঠোঁটবিহীন অদ্ভুত প্রাণী ওকে ঘিরে ধরে দাঁড়িয়ে রয়েছে। ও কিছু বলার আগেই তারা লম্বা লম্বা শেকড় দিয়ে ওর শরীরটা আঁকড়ে ধরল। প্রচণ্ড ভয়, আতঙ্কে, কষ্টে অয়ন অস্ফুট স্বরে বলল, তাতাই, তাতাই, তাতাই বাঁচা। তবে ওর কথা শেষ হওয়ার আগেই তাতাই অট্টহাস্য হেসে বলল, এখান থেকে কেউ ফিরতে পারে না, বিশেষ করে যারা অন্যায় করে। তাদের ভালো করার জন্যই ওরা নিতে আসে। অয়ন অতি কষ্টে বলল, আমি কি করেছি? হ্যাঁ, আমি কি করেছি যার জন্য? কেন জানিস না? তুই জানতিস না যে আকাশ আর রিমি দুজনে আমাকে লুকিয়ে নিজেদের মধ্যে সম্পর্ক গড়ে তুলেছিল? তুই নিজেই তো ওদের সম্পর্কে সাক্ষী ছিলিস। কি মিথ্যে বললাম আমি? তাতাইয়ের মুখে কথাগুলো শুনে থমকে গেল অয়ন। ওর মুখে কষ্টের ছাপ। তাতাই অনুভব করল দুটো হাত ওকে পরম যত্নে জড়িয়ে ধরেছে। নিজের চোখ থেকে গড়িয়ে পড়া অশ্রুবিন্দু মুছে নিয়ে তাতাই আবার বলতে শুরু করলো, ছোট থেকে আমাকে সহজ সরল পেয়ে সকলে আমায় অবহেলাই করে গেছে। আমাকে হাসির খোরাক বানিয়ে অনেক হাসি মজা করেছে। কিন্তু সেদিন মামার বাড়িতে এসে বিকালের লাল আলোকে সাক্ষী রেখে আমার বন্ধু হয়েছিল। ওই যে সামনের কুয়োটা দেখছিস, ওখানেই ও থাকে। আর এরা যারা তোকে ঘিরে রেখেছে, ওরাও আমার বন্ধু, আমার নিজের বন্ধু। তোদের বলেছিলাম না অন্য জগতের বন্ধুর কথা? এই দেখ, এরাই তারা। এদের সবাই দেখতে পায় না, আর যারা দেখতে পায় তারা অনেকে ভাগ্যবান হয়।
অয়ন নিভু নিভু চোখে তাকিয়ে দেখল তাতাইয়ের শরীর জুড়ে রয়েছে ধোঁয়ার কুণ্ডলী। ওদের সাথে বন্ধুত্ব হবার পর থেকেই একটা মুহূর্তের জন্য ছাড়া করেনি ওরা আমায়, বরং আগলে রেখেছে আমায়। মা বাবা বিনা কারণে যখন আমায় মারতো তখনও আগলে রাখত। তোর মনে আছে দেবুদার কথা? ও যে আমায় জামা খুলিয়ে সবার সামনে উঠবোস খাইয়েছিল, আর তারপরই উলঙ্গ অবস্থায় ওর মৃতদেহ পাওয়া যায় কলেজের বাথরুমে। আমার কাকুর ছেলে টুবাইও তো সারাক্ষণ আমায় জ্বালাতো। ওর জন্য মা আমায় অন্ধকার ঘরে আটকে রেখেছিল না খাইয়ে, প্রচণ্ড মারধর করেছিল। আর ও আমার সব খেলনা চুরি করে নিয়ে লুকিয়ে রাখতো। তাই ওকেও ওর শাস্তি দিয়েছে আমার বন্ধু। বেচারা টুবাইকে কত করে বলেছিলাম সাঁতার কাটা শিখেনি, না আমার কথা তো কেউ শুনবে না। শেষ পর্যন্ত জলে ডুবে বেচারার প্রাণটাই চলে গেল। আর আকাশকে? ও আকাশ, ও তো রিমির ডাকে এখানে এসেছিল। মানে? আমার বন্ধু মায়া দিয়ে আকাশের চোখে নিজেকে রিমি সাজে এখানে টেনে এনেছিল। তারপর ওই কুয়োর জলে এখনও ওর শরীরটা ডুবে রয়েছে। হয়তো কাল পরশু করেই পচে ভেসে উঠবে ওর শরীরটা, কিন্তু ওর আত্মা এতদিনে এদের জগতেই ঠাঁই পেয়ে গেছে। তোর না আকাশের জন্য মন খারাপ হচ্ছিল? আর কিছুক্ষণ পরে ওর সাথে তোরও সাক্ষাৎ হয়ে যাবে। কথাগুলো বলে নিজের মনে হেসে উঠল তাতাই। সেই সাথে সেই ধোঁয়াময় অবয়বের আলিঙ্গন দৃঢ় হয়ে উঠল তাতাইয়ের শরীরে। অয়ন নিজের বাঁধন খোলার চেষ্টা করতে করতে বিড়বিড় করে বলল, ছেড়ে দে আমায়, আমি কিছু করিনি। কে বলল তুই কিছু করিসনি? তুই সবটা জেনেও আমার থেকে লুকিয়ে গেছিস। এটা কি অপরাধ নয়? এখান থেকে ফিরে যাওয়ার রাস্তা আর নেই। ওই যে ওখানে আকাশও তোর জন্য অপেক্ষা করছে। কথাটা বলে তাতাই কুয়োর দিকে আঙুল নির্দেশ করতেই আবারও রাতের নিস্তব্ধতা ভেঙে জলের মধ্যে ঝপ করে শব্দ হয়ে মিলিয়ে গেল নিমেষের মধ্যে। অয়নের দেহটা মিলিয়ে জলের মধ্যে কোথায় যেন চোখের পলকে হারিয়ে গেল। সেই সাথে তাতাইয়ের চোখ থেকে গড়িয়ে পড়ল বিন্দু বিন্দু জলের ফোঁটা। এই জীবনে কেউই তাকে বন্ধুত্বের মর্যাদা দিল না, আর না কেউ স্নেহ ভালোবাসায় আগলে রাখল। কথাগুলো ভেবেই ফুঁপিয়ে কেঁদে উঠল। সেই অদ্ভুত প্রাণীগুলো নিঃশব্দে নিজেদের শাখা প্রশাখা ছড়িয়ে গোল হয়ে ঘিরে ধরল ওকে। সেই কুণ্ডলি পাকানো ধোঁয়াটাও একটা অদ্ভুত আকৃতি ধারণ করে দুহাত দিয়ে তাতাইয়ের কান্নারত মুখটা তুলে ধরল। তাতাই এক দৃষ্টে চেয়ে রইল সেই চোখ ঠোঁটহীন মুখের দিকে। পরের দিন সকালে কুয়োর সামনে পুলিশের লোক এদিক ওদিক ছোটাছুটি করছে। অনেকগুলো মানুষ ওদের থেকে একটু তফাতে দাঁড়িয়ে নিজেদের মধ্যে গুঞ্জন করে নানা আলোচনায় মেতে উঠেছে। তার মধ্যে থেকে ভেসে আসছে এক বৃদ্ধার কান্নার শব্দ। তার সামনে কুয়োর ওপর লোহার রডে ঝুলে রয়েছে তাতাইয়ের মৃতদেহ। তার সমস্ত শরীরটা ঢেকে রয়েছে বোগেনভিলিয়া ফুল দিয়ে, যেন ফুলগুলো তাকে জড়িয়ে ধরে ভালোবাসা দিচ্ছে। আর কুয়োর জলের মধ্যে ভেসে রয়েছে দুটো দেহ। জলের নিচে সবুজ আলোয় দুটো অবয়ব হাসছে তাতাইকে দেখে। তাতাইও আর দেরি না করে এগিয়ে গিয়ে জড়িয়ে ধরল সবজেটে হয়ে যাওয়া আকাশ আর অয়নের দেহটাকে। তিনজনের মুখেই হাসি। ওদের শরীর জুড়েও বিস্তার করেছে বহু শাখা প্রশাখা। তাতাই কালো সবুজের মিশ্রণে ঘোলা জলের ওপর তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে বিড়বিড় করে বলল, দিদা দাদু বেশি কষ্ট পেয়েছে মনে হয় আমার শরীরটাকে ঝুলতে দেখে। তবে তবে আমার আত্মা যে এখানে স্নেহ ভালোবাসায় আছে, ভালো আছে। কথাগুলো বলতেই তাতাই অনুভব করল সেই ধোঁয়াময় কুণ্ডলী তার নরম স্নেহভরা স্পর্শ তাকে জড়িয়ে ধরছে। আর দূর থেকে ভেসে আসছে বাঁশির করুণ শব্দ। সেই সাথে ওর বুকের ওপর ফুটে উঠছে লাল বোগেনভিলিয়া।
এতক্ষণ আপনারা শুনছিলেন গহন আধারে, রচনা ইশিকা হাজরা। আজকের গল্প পাঠ ও গল্পের সূত্রধারে ছিলাম আমি সায়ন্তন। অন্যান্য চরিত্রে আমার সাথে ছিল প্রীতম, দুর্বা, নীল, সৌমদ্বীপ এবং তৃষা। এই গল্পের নাট্যরূপ নির্মাণে ছিল দিশানি। আবহ সঙ্গীত, স্পেশাল এফেক্টস ও শব্দ সংযোজনে ছিল ঋদ্ধি। এই গল্পের প্রচ্ছদ নির্মাণ করেছে পিক্সেলেট থেকে আকাশ। কেমন লাগলো আজকের গল্পটা? যদি আজকের উপস্থাপনা আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বেল আইকনে ক্লিক করে দেবেন সমস্ত গল্পের আপডেট এবং নোটিফিকেশনস সবার আগে পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফিকশন হান্ট শুনতে থাকবেন। আগামী পর্বে আবার আপনাদের সাথে দেখা হবে আরও একটা নতুন উপস্থাপনার সাথে। আজকের মতো এখানেই শেষ করছি। নমস্কার, শুভরাত্রি।